এই তো স্যার, স্যার আপনি তো বেশি স্যার 18 জন স্যার। 11 জন জ্ঞান আর কই? হ্যাঁ, স্যার নেটের যে প্রবলেম স্যার। তাড়াতাড়ি সবাই আসতে বলো, দ্রুত। আর 2 মিনিট পরে আমি ক্লাস শুরু করবো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, সবাই দ্রুত বলো। জি স্যার। সবাই দ্রুত আসতে বলো, আর 2-3 মিনিট পরে আমি ক্লাস শুরু করবো। আচ্ছা স্যার। তো শান্ত করছেন। এই তানিম, জি স্যার। হ্যালো, এই হোস্ট তুমি? জি স্যার শুনছি। হ্যাঁ, জি স্যার। ও, আমাকে ওই যে কো-হোস্ট বানায় দাও, মিউট টিউট করতে হয় তো, এই জন্য। জি স্যার করতেছি স্যার। জি স্যার হোস্ট বানাই দিচ্ছি স্যার। হ্যালো স্যার শুনতেছে? স্যার কি আছেন? স্যারকে তো আমি দেখতেছি না। হ্যাঁ স্যার স্যার আছে। স্যারের ক্যামেরা অফ। স্যার ক্যামেরা অফ, স্ক্রিন অফ, সব পাইছি পাইছি। স্যার মাত্র হোস্ট হয়েছেন, এবার শেয়ার করবেন সব। স্যার অবশ্য সুবিধাই হয়েছে বুঝছস তানিম, হ্যাঁ হ্যাঁ। একটা সুবিধা হয়েছে। এতদিন কি সুবিধা? স্যারের আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ঘুরাইতেন, এখন আমরা মনে করি ইচ্ছা মতো সবাই আইসা তারপরে স্যারের আনলাম। এই স্যার শুনতেছে তো? শুনতেছে রে নিশাদ। নিশাদ, নিশাদ স্যার শুনতেছে। নিশাদ তোমার রোল 36 না? আরে দাঁড়াও দেখতেছি। এই সুযোগ দ্বিতীয়বার নাও পাওয়া যেতে পারে। এখন স্যারের ক্লাসে রেগুলার আছে বুঝছো? হ্যাঁ সে স্যারের আমার এদিকে যারা রুল নিচ্ছে সে তোমার রুল নিবা। তোমার তোমার না আমার তো রোল নিতে না স্যার, স্যার আমার অনেক আদর করে বুঝছো? রে কাইল্লা লন্ডন, এই শুন, লন্ডন যাওয়ার যারা যারা শখ শুনো, ওই যে শাহেদের শ্বশুর বাড়িও কিন্তু লন্ডন, ওই সিলেট, মানে দ্বিতীয় লন্ডন আর কি। শাহেদের, শাহেদ কে আরে আবার? ভাই শাহেদ আমরা দ্বিতীয় দামান, মানে রিজেন্টের রিজেন্ট হসপিটালের মালিক যে। আচ্ছা আচ্ছা বুঝছো বুঝছো। আচ্ছা খারাপ, আল্লাহ। আঞ্চারিক আলাপ লাগাইছে স্যার এখানে আছে। মাহমুদ স্যার একদম এটা সেটা স্যার। এই স্যার তা শুরু করে দিই স্যার এসব। কি শুরু করতেছো তোমরা? হ্যাঁ তানি এমনি কেন স্যার থাকে ভাই? আমি ডাকতে হই ছাত্র শোনো নাকি দেখো গরম। তানিম যে মোটু হইছস রে, ইয়া মাবুদ, জি এটা দেখে না। এটা নিমতি তোর বোনের বাড়ি নেই, একদম পুরো মোটু তানিম বুঝছস? আমার তুই তোর কন্টাক্টেড বোনের বাসায়। না খালামণির বাসায় ক্লাস করতেছি। আহা তানিম, হ্যাঁ কয় তানিম শিববিরা আহমেদুল্লাহ গিলা। চুপ। স্যার আছে গ্রুপে। এটা কে তানিম? পিছনে এটা হলো তাহিয়া।
আর খালতো বোন আর এটা হলো আলিজা। এক একটা ঢুকি যায় না ক্যামেরা দিয়া। তুই সবরে লইয়া পড়ার বইছস নি। স্যার আসছেন স্যার। সব দিয়ে সামনে আর যাও মাস্টার যাও নামাজ মিস করে আমরা জয়েন দিব এই আজকে তো দেখলাম দাদাও আছে, বিজয় দা সব আছে। আরে বিজয় দা তো এতদিন নেট পাইলো না, এতদিন এখন ফুটে নেট আইলো। আর আজকে লাগে সব আছে। বিজয় এখন হবিগঞ্জ। আসছেন কিন্তু হবিগঞ্জে তো শুনলাম 2 দিন ধরে কারেন্ট নাই। না কারে অনেক জায়গা তো বন্যা হয়ে গেছে। সন্দীপ তোমার কি অবস্থা? এমবি বেশি নাই বে সারাই না কিন্তু। হ্যালো জি স্যার। হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার জি স্যার। স্যার শোনা যাচ্ছে, সমস্যা নেই। এই পোলাপান জি স্যার। কি রে কি হচ্ছে এগুলা? হ্যাঁ সবগুলা রেল মারাই দেবো না স্যার, ফেল মানে কেমনে স্যার? হ্যালো জি স্যার। জি স্যার। আপনি সবাই সবগুলা ফেল স্যার ফেল বানালে কেমনে স্যার? নেটের অবস্থা খুবই জঘন্য ভয়াবহ। জি স্যার নেটে আসলে 22 জন আসছে টোটাল। এই 22 জনই ক্লাস করো নাকি? ওই দিনে তো দেখলাম 22 জনই, আজকে 22 জন, তাই নাকি? বলে আর কি হবে। আচ্ছা আমরা আর দেরি না করে ক্লাস শুরু করে দেই। যে কজন আসছে সেই কজনকে নিয়েই, এখনো সব আসছে জয়েন করতে হইছে। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও। এই কতদূর পড়ছিলাম আমরা? হ্যাঁ এগুলো করা হয়েছে। এই প্রবলেমটা করছিলাম, এই প্রবলেমটা হয়েছিল তাই না? জি স্যার, এই লাস্ট ম্যাচ পর্যন্ত করা নাই। এই যে a rectangular beam has a width of 12 inch, হ্যাঁ এটা হয়েছিল। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, দেখে আমরা আর WSD করব না, এরপর USD তে চলে যাব। তাহলে WSD মেথড দেখো, এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা করলে আমাদের মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে যাবা। তো এই প্রবলেমটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তা না হলে আর পরবর্তীতে খুঁজে পাবা না, আর কি পড়াইছে কিছু মনে থাকবে না, ঠিক আছে? আর দু একজন একটু রেকর্ড করে রাখবা, তাহলে ভিডিওটা পরবর্তীতে দেখলে মনে পড়বে। স্যার শীটটা দিলে ভালো হয় স্যার, কারণ স্যার ওই যে ভিডিও যখন দেখি স্যার তখন আসলে ক্লিয়ার হয় না। এখন তো স্যার স্ক্রিনটা জুম করা যায় স্যার, ওই সময় স্যার এটা করা যায় না, দেখুন আসলে ক্লিয়ার হয় না। শোনো, এই মুহূর্তে পিডিএফ দিলে তোমরা বই খুলবাই না আমি জানি, এজন্য পিডিএফ এখন দিব না। আমি স্যার বইও পড়বো স্যার, আমি পিডিএফ দিয়ে দেব না, বই খুলবা না আমি জানি। এখন আমি এই মুহূর্তে পিডিএফ দিব না, আমি ক্লাস শেষে দিয়ে দেব, ঠিক আছে? তো এখন তোমরা যেটা করবা, প্রবলেম
প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে রাখবা এবং বই খুলে এটার সাথে মিলায়ে তারপরে পড়বা, তাহলে তোমরা ক্লিয়ার হবা। না হলে শুধু এই প্রবলেম নিয়ে মুখস্থ টুখস্থ করে মনে করো যে শেষ করে দিবা। বুঝছো? আমি পিডিএফ দিয়ে দিব, আমি ক্লাস শেষে সবাইকে পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। আর এখন এই প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে রাখো, আর এই যে আমি বলবো সাথে সাথে যতটুকু উঠানোর চেষ্টা করবা, যতটুকু লিখতে পারো। একবার লিখলে অনেক কিছু মাথায় চলে যায়, তো এই জন্য আমি বলবো সাথে সাথে তোমরা একটু লিখেও নিবা, তাহলে ভালো করে ক্লিয়ার হবে। তো দেখো যে আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো কি, simply supported rectangular beam with a span of 18 feet supports a uniform live load of 975 PLF. PLF বলতে কি বোঝায়? হ্যাঁ, স্যার জানি না স্যার। মানে পাউন্ড পার ইউনিট লেন্থ, এটা ফিটে আছে, অথবা এটাকে এক কথায় বলতে পারো পাউন্ড পার ফিট। ঠিক আছে, মনে রাখবে। এই বাচ্চা ছেলে পেলে কথা বলে কার, মিউট করো। এই প্লাপানের সাউন্ড আসলে সে কিন্তু ড্রপ আউট হয়ে যাবা। ঠিক আছে, যেন না আসে। যার সাউন্ড আসবে সে মিউট করে নিবা, আর কথা যখন বলবা তখন আনমিউট করে কথা বলবা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের লাইভ লোড দেওয়া আছে হলো 975 পাউন্ড পার ফিট and supports the dead load of এ ওয়াল a wall weighing 380 পাউন্ড পার ফিট। ঠিক আছে, 380 পাউন্ড পার ফিট। একটা ওয়াল, ওই বিমের উপরে একটা ওয়াল তোমার দেওয়া আছে। in addition to its own weight, তোমার সাথে যোগ হবে কি, ওন ওয়েট। ওই বিমের যে নিজস্ব ওয়েট আছে সেলফ ওয়েটটা যোগ করতে হবে। তার মানে আমার লোড কটা আসলো, একটা ডেড লোড, একটা হলো লাইভ লোড, ডেড লোড, একটা হলো তার সেলফ ওয়েট, তাই না? তিনটা কিন্তু আমাদের লোড আসলো। উইথ এফআইএমসি 3000 psi and fs 20,000 psi. Determine the required steel area, draw cross section and long section. তো এখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি যে শুধু আমাদের কি দেওয়া আছে, লোড দেওয়া আছে, আর কংক্রিটের স্ট্রেংথ দেওয়া আছে, স্টিলের স্ট্রেংথ দেওয়া আছে। তাহলে আমাদের এটা ডিজাইন করতে বলছে। তো ডিজাইন করতে বলছে মানে ডিটারমাইন দ্য রিকোয়ার্ড স্টিল এরিয়া এবং ক্রস সেকশন। ঠিক আছে, তার মানে আমাদের এটা ডিজাইন প্রবলেম। আমরা দেখে বুঝতেছি কি ডিজাইন প্রবলেম। আগেটা ছিল হলো অ্যানালাইসিস প্রবলেম। অ্যানালাইসিস প্রবলেমে হলো মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হয় বা ওই বিমের ক্যাপাসিটি বের করতে হয়, আর ডিজাইন প্রবলেমে ক্রস সেকশন এবং স্টিল এরিয়াটা বের করতে হয়, ডিজাইন করতে হয়। ঠিক আছে, তো এটা একটা ডিজাইন প্রবলেম। সো আমাদের এখানে তোমার কে এর মান এবং যে দুটো ফ্র্যাকশন ছিল না, ওই দুটার মান কিন্তু আগেরটার মতো বের করলে হবে না, এটা একটু ভিন্নভাবে বের করতে হবে, কারণ এটা যেহেতু ডিজাইন প্রবলেম। আমি আগেই বলতেছিলাম অ্যানালাইসিস প্রবলেমের জন্য এক ফর্মুলা আর ডিজাইন প্রবলেমের জন্য আলাদা ফর্মুলা। ঠিক আছে, তো প্রথমে আসি আমরা আমাদের সবগুলা লোড আগে ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে বলে দিচ্ছে লাইভ লোড আলাদা, ডেড লোড আলাদা, আবার সেলফ ওয়েট যেহেতু বলে দেয় নাই, সো আমাদের সেলফ ওয়েট একটা ধরে নিতে হবে। ঠিক আছে, তো আমরা আগে মোটামুটি লোড গুলো ক্যালকুলেশন করে নেই। তো প্রথম স্টেপ, এক নাম্বার স্টেপে আমরা কি করব, প্রথমে অ্যাসিউম করে নেব, কারণ আমরা এখনো সেকশন জানি না।
আমরা কি বিমের সেকশন বলে দিছি এখানে? বলে দেয়নি। সো আমরা একটা ধরে নিব, অ্যাসিউম করে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা ডাইমেনশনটা অ্যাসিউম করে নেই যে এখানে অ্যাসিউম টোটাল ডেপথ ইজ ইকুয়াল টু 18 ইঞ্চ। তো অনেকে 18 ইঞ্চ ধরবে, অনেকে 20 ইঞ্চ ধরবে, ঠিক আছে? এটার জন্য খুব ভেরিয়েশন আসবে না, হয়তো রেজাল্টে সামান্য একটু এদিক সেদিক আসতে পারে। তবে আবার অনেক বেশি ডিফারেন্স হলে তোমার ওই যে রিচেক দিতে হবে, ঠিক আছে? ধরো তুমি ধরছো 18 ইঞ্চ, তোমার পরে ডাইমেনশন ক্যালকুলেশন করে দেখলা যে তোমার এটা চলে আসছে 40 ইঞ্চ। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আবার এটা রিভাইজ করতে হবে, কারণ তখন লোডটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য একটা ধরে নিবা, ধরে নিয়ে যদি কাছাকাছি থাকে, ধরো এখানে 18 ইঞ্চ ধরছো, পরে ক্যালকুলেশন করে 20 ইঞ্চ বা 20 to 25 ইঞ্চ আসলো, ওটাতে বেশি সমস্যা হবে না, কারণ আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি কিছু থাকে, ঠিক আছে? তো এই জন্য এখানে আমরা ধরে নিয়েছি যে h ইকুয়াল টু 18 ইঞ্চ আর উইথ 10 ইঞ্চ, ঠিক আছে? এটা ধরে নিলাম যে এই বিমটার সাইজ হবে 18 ইঞ্চ বাই 10 ইঞ্চ, ঠিক আছে? তাহলে আমরা এখন এর সেল কোডটা বের করতে পারবো না। এখন আমরা কনক্রিটের ইউনিট ওয়েট জানি তো, তাই না? স্যার খুব ভালো করতেছে। হ্যাঁ, আমরা তো কনক্রিটের ইউনিট ওয়েট কত? 150 কি পাউন্ড পার সিএফটি। গুলো মনে নেই? তোমরা তো ইয়েতে করছো, ডিটেইলস অফ কনস্ট্রাকশনে করো নাই? জি স্যার। সব ভুলে গেছো? বলে গেলে তো চলবে না, মনে রাখতে হবে এগুলো কেন পড়ানো আর মনে নাই। তাহলে আমরা দেখো সেল পয়েন্টটা কত? তোমাদের সেকশন হলো 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ, তাহলে 10 ইনটু 18, যেহেতু এগুলো ইঞ্চ আছে, আর আমাদের সিএফটি যেহেতু পাউন্ড পার সিএফটি, তাহলে অবশ্যই এগুলো আমাদের কিসে কনভার্ট করতে হবে? ফিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 10 বাই 12, 18 বাই 12 এটা ফিটে কনভার্ট হয়ে গেল। একে যদি তুমি 150 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে আমরা এটা 187.5 পাউন্ড পার ফিট পেয়ে যাব, ঠিক আছে? এটা হলো আমাদের সেল ওয়েট, অর্থাৎ ওই বিমের নিজস্ব যে ওয়েট, সেটা হলো এটা। তার সাথে আছে লাইভ লোড, এটা পিএলএফ বা পাউন্ড পার ফিট। ওয়েট অফ ওয়াল ওয়েট ওখানে বলেই দেওয়া আছে 380 পাউন্ড পার ফিট। সবগুলো আমরা যোগ করব, যোগ করলে আমরা টোটাল লোডটা পেয়ে যাব। এখান থেকে টোটাল লোড তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা আসি, আমরা যেহেতু লোড পেয়ে গেলাম এবং সিম্পলি সাপোর্টেড বিম, তার লেন্থ দেয়া আছে 18 ফিট, তাহলে আমরা এর ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে পারবো না? ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হবে? মিডলে হবে। সিম্পলি সাপোর্টেড বিম এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সো ম্যাক্সিমাম মোমেন্ট হবে আমাদের মিডলে, এবং এটার ভ্যালু কত? WL স্কয়ার বাই 8, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা মোমেন্ট পেয়ে গেলাম M ইকুয়াল টু WL স্কয়ার বাই 8। তো সেখানে আমাদের সব ভ্যালু দেওয়া আছে। W এর মানে যে এখানে 1542.5 আর L 18, আর এটা ভাগ করলে আমরা পাবো হলো স্যার অনেকে মেবি ওয়েটিং এ 62.47 ওয়েটিং এ। স্যার কি জি স্যার। দেখেন যদি ওয়েটিং আমরা এখানে ওয়েটিং রুম অফ করলে স্যার অটোমেটিক জয়েন করার কোনো অটোমেটিক জয়েন করার কোনো সিস্টেম আছে? ওখানে যে স্যার একটা বাটন আছে এনেবল ওয়েটিং রুম, এটা অফ করে দিলে অটোমেটিক জয়েন হইতে থাকবে। এখানে কোনটা বাটন কোন পাশে? যেখানে একসঙ্গে সবাইকে মিউট করা যায় স্যার, এর নিচে দেখবেন ওখানে আছে।
না এই মোড অপশনে আছে নাকি? জি স্যার। জি স্যার। না মোড না তো। এখন এই না ডিজেবল ওয়েটিং রুম এটা। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখন আমরা ওই যে ডিসেবল করে দিচ্ছি, এখন সবাই মোটামুটি সহজে মনে হয় করতে পারবে, তো দেখা যাক কি হয়। তাহলে এবার আমরা আমাদের তাহলে আমরা আমাদের মোমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, এইটা যে তোমাদের পাউন্ড ফিটে আসছে সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে এই যে 62.47 ফিট বানায় নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা মোমেন্ট পেয়ে গেছি। তাহলে আমাদের এখন ডিজাইনের কাজে চলে যাব। তো ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে, জে লাগবে, এন লাগবে, আর লাগবে, এগুলো আমরা বের করব। তো প্রথমে এন বের করে নেই আগের দিনের মতোই, n = s/c। সেখান থেকে আমরা পাবো হলো 9, r = s/fc। সেখান থেকে আমরা পাবো হলো 14.81। ঠিক আছে, n এর মান সবসময় তোমরা স্যার এখানে বলো 0.45 fc কেন? এটা কি সূত্রের যে r = fs/fc? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা f প্রাইম সি তো বের করতে পারবো না, fs/fc অর্থাৎ আমাদের ওই যে অ্যালাউয়েবল যেটা সেটা বের করতে হবে। এখানে fs সরাসরি দেখো, এখানে fs তোমার সরাসরি দেওয়া আছে। এখানে যদি fy বলা থাকতো, হ্যাঁ এখানে যদি fy বলা থাকতো fy = 20,000 psi, তাহলে কিন্তু তোমাদের fs বের করে নিতে হতো। fs = কি 0.4 fy, তাই না? 0.40 fy। জি স্যার। হ্যাঁ, তো এখানে fs সরাসরি বলে দেওয়াই আছে, তো এটা চেঞ্জ করা যাবে না, এটা যা আছে তাই। শুধু fc আমাদের এই যে f প্রাইম সি থেকে বের করে নিতে হবে, এই জন্য এখানে এই যে তোমার 0.45 f প্রাইম সি। ক্লিয়ার? তো n পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, এবার কে বের করব। ডিজাইন প্রবলেম যেহেতু, এজন্য আমরা কে এর ভ্যালুটা এই যে n/n + r এই ফর্মুলা দিয়ে বের করব। আর যদি অ্যানালাইসিস প্রবলেম হতো তাহলে ওই যে আগের ফর্মুলা √2 ρ n² প্লাস ρ n² প্লাস ρ n মাইনাস ρ n, ওই ফর্মুলা দিয়ে বের করলাম। ঠিক আছে, এই ভুল যেন করিও না কেউ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তো এখান থেকে দেখো আমরা কে পেয়ে গেছি এটা, আর j = 1 - k/3, এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কে বের হয়ে গেছে, j বের হয়ে গেছে। এখন আমরা আসি আমাদের সেকশনটা বের করব। দেখো আমরা তোমার ফর্মুলা কি জানি, আমরা যখন সেকশন বের করব, খেয়াল করো, আমরা যখন সেকশন বের করব অর্থাৎ ডাইমেনশনটা বের করব, তখন আমরা ওই যে কনক্রিটের স্ট্রেংথের যে ফর্মুলা ছিল না, কনক্রিটের ক্যাপাসিটি জি স্যার। জি স্যার। m = ½ fc kj/bd², এই ফর্মুলা ব্যবহার করব। তখন স্টিল এরিয়া বের করব, তখন স্টিলের ক্যাপাসিটির যে ফর্মুলা সেটা বের করব। মনে থাকবে? মনে রাখো, ঠিক আছে? তাহলে লিখে রাখো। স্যার আবার এইটার ফর্মুলা এইটার বসাবে, এটার ফর্মুলা এটা বসাবে। মানে আমরা যখন ডাইমেনশন বের করব অর্থাৎ বিমের ডেপথ এবং উইডথ, সেই ক্ষেত্রে আমরা কনক্রিটের ক্যাপাসিটির যে ফর্মুলা আছে না, জি স্যার। ওই ফর্মুলাটা ইউজ করব। আমাদের তো মোমেন্টের দুইটা ফর্মুলা, তাই না? একটা হলো কনক্রিটের ক্যাপাসিটি আর একটা হলো স্টিল কন্ট্রোল ক্যাপাসিটি, যেটা দুইটা ফর্মুলা জানি, তাই না?
তো ডাইমেনশন বের করার ক্ষেত্রে কোয়ান্টিটির ফর্মুলাটা ব্যবহার করব, আর স্টিল ক্যালকুলেশনের ক্ষেত্রে স্টিল কন্ট্রোল যে ক্যাপাসিটি সেই ফর্মুলা ব্যবহার করব। ওকে? জি স্যার। জি স্যার। তাহলে দেখো আমরা মোমেন্ট জানি, এফসি জানি, এ জানি, জে জানি, শুধু জানি নাকি এই বিডি স্কয়ার, তাই না? হ্যাঁ, এই বি আর ডিটা জানি না। তাহলে এই মানগুলো বসায় দাও, মোমেন্টের মান সব বসাইলে বিডি স্কয়ার পাবো এত। করবে না। এখন এটা যেহেতু চলে আসছে, তো এখান থেকে একটা আমরা ধরে নিব আর একটা বের করবো, ঠিক আছে? কেউ প্রথমে উইডটা ধরে নিলা, ধরো বি ইকুয়াল টু 10 ইঞ্চ, তাহলে ডিটা বের হয়ে যাবে, ঠিক আছে? আবার কেউ হয়তো করবে ডিটা ধরে নেবে, সেখান থেকে সে বিটা বের করে ফেলতে পারবে। তো আমরা সব সময় যেটা ধরে নেই সেটা হলো তোমার বিটাকে অ্যাজিউম করে নিই, ফিক্স করে দেই, আর ডিটা আলাদাভাবে ক্যালকুলেশন করি, ঠিক আছে? তাহলে এখান থেকে বি ইকুয়াল টু আমরা 10 ইঞ্চ আর ডি ইকুয়াল টু আমাদের রুট ওভার করলে 18.33 ইঞ্চ বের হয়ে যাবে। এটাকে আমরা 33 রাখবো না, এটাকে একটা রাউন্ড ভ্যালুতে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে যা আসবে তার চেয়ে কম ধরবো না কখনো, সবসময় একটু বেশি ধরবো, ঠিক আছে? তো এখানে যেহেতু 18.33 ইঞ্চ আসছে, তাহলে আমরা এখানে ধরতে পারি কত, 18.5 ইঞ্চ। তাহলে বি পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। তাহলে আমরা এই বের করতে পারবো না, ডি মানে কি ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ তোমার স্টিলের সেন্টার পর্যন্ত। আর টোটাল ডেপথ কেমনে পাবো, তার সাথে কত যোগ করতে হবে, 2.5 ইঞ্চ, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে যে টোটাল ডেপথ is equal to d plus 2.5 ইঞ্চ। তাহলে সেখান থেকে আমাদের এই যে 2 into 1 ইঞ্চ ডেপথ। স্যার আমরা তো ঠিক আছে। ডিটা 18.33 ধরছি, তাইলে এইটা কেন না বসায় 18.5 টা বসাইলাম? আমি বললাম না যে মানে ফ্র্যাকশনটা এমন ভাবে রাখবা যাতে তোমার রাউন্ড ভ্যালু কাছাকাছি হয়, ঠিক আছে? এখানে 18.33 তো কেমন একটা মান না, 18.5 অথবা 19, ঠিক আছে? মানে আমার কাছাকাছি রাউন্ড ভ্যালু যেটা সেটা আমরা ধরবো, ঠিক আছে? জি স্যার। এই ডিজাইন তো একটু বেশি ধরলে কোনো সমস্যা নাই, কম ধরা যাবে না, একটু বেশি ধরলে মানে আমাদের সেফ সাইডে থাকলাম, এই জন্য সামান্য একটু বেশি ধরতে পারো রাউন্ড করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের ডাইমেনশনটা পেয়ে গেলাম, অর্থাৎ ডেপথ এবং উইডথ, ঠিক আছে? ডেপথ পেয়ে গেছি, এবার আমরা স্টিল বের করব, ঠিক আছে? তো দেখো স্টিল ক্যালকুলেশনে আমরা ফর্মুলা জানি m equal to as fs cd। তাহলে এখান থেকে আমরা m এর মান তো আগে পেয়ে গেছি, m এর মান ওটা বসায় দিবা, fs জানি, j জানি, d টাও আমরা বের করে ফেলছি। এখান থেকে আমাদের as টা বের হয়ে যাবে। তাহলে as টা আসলে হলো 2.31 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে? এখন আমাদের এরিয়া বলতে টোটাল স্টিলের এরিয়া আসছে। এখন তুমি রড ব্যবহার করবা, তুমি তো আর এত ইঞ্চি স্কয়ার সরাসরি ব্যবহার করতে পারবে না, তাই না? তো আমাদের রড ব্যবহার করতে হবে। তো এখন কত সাইজের রড আমরা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে? তো স্বাভাবিকভাবে আমরা দেখা যায় কি মানে 3টা স্টিল একটা রোতে, মানে মিনিমাম 3টা স্টিল ব্যবহার করে থাকি। তো 3টা স্টিল যদি দিই তাহলে কত নাম্বার ব্যবহার করলে আমাদের মোটামুটি 3টার অতিরিক্ত হলে সমস্যা নাই, আবার 2টা ব্যবহার করে 2টা দিলেও সমস্যা নাই, কিন্তু 3টা দিলে একটু ভালো হয় আর কি। তাহলে তোমরা 2 কর্নারে 2টা, মাঝখানে একটা বসায় দিলে ইউনিফর্ম হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন এইটাকে 3 দিয়ে ভাগ দিবা না, মনে করো যে তোমার 5 নাম্বারের নিচে রড ব্যবহার করা যাবে না, ঠিক আছে? বিমে সর্বনিম্ন রডের সাইজ ব্যবহার করতে পারবা 5 নাম্বার রড, এবং সর্বোচ্চ সাইজ ব্যবহার করতে পারবা 14 নম্বর রড,
এর ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে তুমি ডিজাইনার তুমি কয় নাম্বার রড ব্যবহার করবে এটা তোমার উপর নির্ভর করবে। তো আমি এখানে ধরো 8 নাম্বার রড ইউজ করছি, তাহলে 8 নাম্বার রডের একটা এরিয়া কত 0.79 ইঞ্চি স্কয়ার, তাই না? 8 নাম্বার রড একটা এরিয়া কত এরিয়া 2.79 হ্যাঁ 79 ইঞ্চি 0.79 স্কয়ার। স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাকে 0.79 দিয়ে ভাগ দাও, কত আসে দেখো তো? 2.31। কত আছে? এটাকে 0.79 দিয়ে ভাগ দাও। কি ক্যালকুলেটর নাই কারো? তোমরা শুধু ল্যাপটপে বসে আছো না? স্যার মোবাইল নেই। স্যার আপনি যে স্যার 2.924। স্যার আপনি যে হয়তো বললেন স্যার বিমে 14 নিচে হ্যাঁ, 14 এর নিচে বেশি হ্যাঁ, বলো। ব্যবহার করা হয় না স্যার, এটা কি স্যার শুধুমাত্র স্যার ম্যাথের ক্ষেত্রে নাকি প্র্যাকটিক্যাল লাইফেও স্যার কনস্ট্রাকশনে এটা মানা হয় স্যার? 14 এর বেশি ব্যবহার করা মানে হয় না? এটা আর ইএসসিআই কোড রিকমেন্ড করে। এখন যদি তোমার ধরো রড এত পরিমাণ লাগতেছে যে তুমি 14 নাম্বার দিলেও তোমার মিনিমাম যে একটা রড থেকে একটা রড স্পেসিং যেটা রাখার দরকার সেই স্পেসিং রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তোমার বেশি ব্যবহার করার লাগতে পারে। কিন্তু সাধারণত 14 নম্বরের বেশি রড মানে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, বুঝলে? মানে বিমের জন্য এখন যদি ইমার্জেন্সি যে প্রয়োজন হয় তাহলে তো করতে হবে, কিন্তু সচরাচর আমাদের এই রেঞ্জের মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, জি স্যার। এখন তোমার বিমের ধরো ওয়েট এমন কম হইলো, মানে লোড এমন কম হইলো যে তোমার রড তুমি যদি 5 নাম্বার ব্যবহার করো, একটা রড দিলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে তুমি 5 নাম্বার ব্যবহার করলে মানে ভালো হবে না, বুঝছো না? সেই ক্ষেত্রে তোমার কাছেও নিচে ব্যবহার করা লাগতে পারে। সেগুলো যেরকম তোমার ওই যে লিন্টেল বিম, ওইটাতে তো আর অত মানে বড় রড দিয়ে কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে তোমার পাশের নিচে ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের ফ্রেম স্ট্রাকচার যেগুলা সেগুলাতে অবশ্যই এই রেঞ্জের মধ্যেই আমরা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 2.94 আসে না? 2.94 মানেই হলো তোমার 3। তুমি তো 2.94টা বার ব্যবহার করতে হবে না, তাই না? তোমাকে অবশ্যই মানে নির্দিষ্ট সংখ্যায়, রাউন্ড সংখ্যায় ইউজ করতে হবে। তো এই জন্য আমরা কয়টা ব্যবহার করব? 3টা। এখন অনেকেই বলতে পারে 2.94 আছে, আমি 2টা ব্যবহার করব। কম ব্যবহার করা যাবে না, সবসময় রাউন্ড ফিগারে যেটা সেটা নিতে হবে। জি মনে থাকবে? জি স্যার। তাহলে এটা বুঝছো সবাই? না স্যার। বুঝো নাই? জি না স্যার, আমি পরে। বুঝো নাই বলো, তোমাকে আগে বুঝাই। স্যার ওই যে ভাগ বুঝো নাই? দিলেন ওইটা, ওই যে স্যার একটু আগে যে ভাগটা দিলেন ওইটা কিভাবে স্যার, কেন করছেন? 3টা। হ্যাঁ, খেয়াল করো, আমি আবার বলতেছি। এই যে আমাদের এটা আসছে হলো টোটাল স্টিল, মানে এতটুকু স্টিল লাগবে। এন্ড 2.31 স্টিল দিয়ে আমি কিছু বুঝতে পারতেছি না কয়টা রড, তাই না? আমার তো রডের সংখ্যা বলে দিতে হবে, তা না হলে তো আর মিস্ত্রি মানে তোমার ইয়ে করতে পারবে না, তোমার রড বাইন্ডিং করতে পারবে না, কোনো মানে কাস্টিং করতে পারবে না। এর জন্য তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে তুমি কত নাম্বার রড দিবা, কয়টা দিবা। ঠিক আছে, তো আমি মোটামুটি ইউজ করছি এখানে 8 নাম্বার বার। এখন 8 নাম্বার বার আমি কয়টা দিব, এখন কয়টা দিব সেটা বের করার জন্য একটা 8 নাম্বার বারের এরিয়া কত? 0.79 স্কয়ার। হ্যাঁ, স্যার শোনা যেতেছে না। নেট ডিস্টার্ব স্যার। টোটাল এরিয়াটা আছে, তাহলে এইটাকে যদি আমি একটা রডের এরিয়া দিয়ে ভাগ, তো ওই এক হ্যাঁ তাহলে তোমরা হিসেবে লিখে রাখতে পারো যে নাম্বার অফ স্টিল বা নাম্বার অফ রড, ঠিক আছে, ইকুয়াল টু AS required by AS provided. এস
S required divided S provided. স্যার নেট প্রবলেম আমাদের কাছে না গেছে S required divided S provided. হ্যাঁ তাহলে আমাদের রিকোয়ার্ড কত 2.31 ইঞ্চ স্কয়ার আর তুমি প্রোভাইড করতেছো কত একটা যেহেতু আমাদের রোডের নাম্বার লাগবে তাহলে একটা রোডের এরিয়া দিয়ে ভাগ দিবা তাহলে তোমার নাম্বার অফ রোড বের হয়ে যাবে ঠিক আছে এই এন্ড ক্রস সেকশন দেখো এটা হলো আমার ক্রস সেকশন এর মধ্যে এটা হলো স্টিরাপ আর এই যে তিনটা রড আমার হলো মেইন বার ঠিক আছে এবং এটার ইফেক্টিভ ডেপথ d equal to 18.5 ইঞ্চ আর টোটাল ডেপথ 21 ইঞ্চ আর b হলো 10 ইঞ্চ ঠিক আছে এখন এটা যদি লং সেকশন দেখি অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমরা কেটে ফেলি তাহলে আমরা এই যেরকম দেখবো এখানে স্টিরাপ লাগানো আছে নিচে দেওয়া আছে কয়টা রড তিনটা তাই না এখানে অপশনাল দুইটি রড কিন্তু উপরে ব্যবহার করতে হবে এখানে দেখানো হয় নাই তোমরা মোটামুটি দেখায় দিবা আর দুইটা রড অপশনাল রাখতে হবে কারণ কি এই স্টিরাপ বাঁধার জন্য ঠিক আছে দুই কর্নারে দুইটা রড দিয়ে দিতে হবে এখানে লং সেকশন অবশ্য দেখানো হয়েছে এই যে দুইটা 8 নাম্বার বার উপরে দুইটা দুই কর্নারে ব্যবহার করা হয়েছে আর মেইন স্টিল বার হলো নিচে তিনটা 8 নাম্বার বার যেটা আমাদের ডিজাইন করে আমরা পাইছি তো পারবা তো না আর উপরেও কি স্যার 8 নাম্বার বারটা ইউজ করতে হবে হ্যাঁ মোটামুটি সব সেম বার ইউজ করতে হয় কাছাকাছি আর যখন তোমার ধরো সেম বার মিলতেছে না অনেক সময় মিক্স বারও ব্যবহার করা হয় তবে যদি সম্ভব হয় তাহলে সেম রেট তোমার নাম্বার রড ব্যবহার করাটাই ঠিক আছে সেম সাইজের রড তাহলে পারবা তো না এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে থাকবে এবং এখানে না শুধু বের হওয়ার পর এই ধরনের প্রবলেম হাজার হাজার প্রবলেমের সম্মুখীন হবা তো এগুলো একটু প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে এই প্রবলেমটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও তোমরা পরবর্তীতে নিজে নিজে চেষ্টা করবা ঠিক আছে স্যার আজকে না এবার আরো অনেকগুলো প্রবলেম আছে সেগুলো তোমরা আমি যখন তোমাদের পিডিএফ দিয়ে দেবো তখন এখান থেকে দেখে করবা সেম ঠিক আছে এই যে এইটাও দেখো সেম ঠিক আছে তোমার এই সেলফ ওয়েট তারপর লাইভ লোড ডেড লোড সব যোগ করে মোমেন্ট বের করছে তারপরে একই হবে সেম এটা সেম প্রবলেম কোনো ডিফারেন্স নাই মানে ঠিক আছে তো এরকম করে দেখবা যে বিভিন্ন হয়ে বিভিন্ন এগুলো স্ক্রিনশট নিবা এগুলো ওইটা যদি পারো তোমরা বই স্যার একই কথাই তো হইতেছে স্যার পিডিএফটা দিয়ে দেন স্যার বই স্যার একই কথাই তো হইতো বই আছে না তোমাদের বই আছে না স্যার বই ভালো লাগে বই আছে না অনেকে তো স্যার যে বাসায় বই নিয়ে যায় না স্যার পিডিএফটা দিয়ে দিলে ভালো হয় 58 পর্যন্ত এসব অঙ্ক মাথা ঢুকবে না এগুলো দিলে জীবনেও বই খুলবে না খুব ভালো করে জানি আমি স্টুডেন্ট ছিলাম এক সময় তো এখন দেয়া যাবে না আমি শেষে দিয়ে দেব স্যার বই কোথায় পাবো স্যার বই তো আমি না হলে রইছে বই পড়ো বই খুলে সুন্দর করে বের করে মাথা কাটায় বের করো পরে এটা দিলে অনেক সুবিধা হবে তখন গোছানো আকারে পাবা সুবিধা হবে এখন আপাতত বই পড়ো ওকে এবার আমরা আসি ইউএসডি মেথড আমাদের ডব্লিউএসডি মেথড মোটামুটি বিমের জন্য শেষ করলাম আমরা ডব্লিউএসডি মেথড এতটুকু শিখলেই আমাদের আর লাগবে না এখন বর্তমানে ডব্লিউএসডি মেথড ইউজ করা হয় না সব ইউএসডি মেথডে বেশি করেন না এতটুকু তো আমরা ইউএসডি মেথডটা একটু ডিটেইলস পড়বো এবং ইউএসডি মেথডে অনেক কিছু শিখবো ঠিক আছে কি বললে স্যার আজকে এতটুকুই থাকছে হ্যাঁ আজকে এতটুকুই থাকছে এতটুকুই থাক এই একটা অঙ্ক করে একদিন শেষ করলে আর মানে সিলেবাস শেষ করতে হবে না ঠিক আছে
ওকে স্যার আরেকটু তাহলে আমরা এখন ইউজ দিই এই মাত্র আধা ঘন্টা ক্লাস শেষ করি স্যার বুঝতেছেন না কিছু আমাদের তোমাদের মানে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না তাই না সবসময় ক্যারেক্টারিস্টিক্স একদম মানে মৃত্যু পর্যন্ত একই রকমই থাকবে তো সব মাথার উপর দিয়ে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স নেমে এরকমই সুযোগ দেওয়া যাবে সুযোগ দিলেই মাথায় উঠবা তবে খেয়াল করো দেখো এখানে আমরা তিনটা ফিগার এর আগেও দেখছি বলো স্যার বইয়ের মধ্যে স্যার ম্যাপগুলো স্যার পাইনি স্যার বইয়ের স্যার ঠিক কোন পৃষ্ঠার মধ্যে স্যার যত বলে দিন স্যার স্যার কোন চ্যাপ্টার এগুলা বলা কোন চ্যাপ্টার কোন পৃষ্ঠার মধ্যে সেটা যদি বলে দিলে ক্লিয়ার হবে ওইটা নাকি স্যার না তো স্যার এবিজের মধ্যে নাই পেজ নাম্বার 70 এর মধ্যে ম্যাপটা নাই স্যার আচ্ছা স্যার বলতেছেন সমস্যা নাই বইটা করে দাও হ্যাঁ স্যার শিওর শাফিন কোন পেজ কইছিলি রে না ওই যে ওখানে লেখা আর কি আমি জানি না ওই 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 যে পিডিএফটার মধ্যে কর্নারে লেখা 73 78 না হ্যাঁ 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 73 পেজে এইটা আছে এই খেয়াল করো দেখো एग्जांपल 3.2 লিখে রাখো এটা হলো ডব্লিউজি মেথডের প্রবলেম কি স্যার লিখে ভাই एग्जांपल 3.2 হ্যাঁ পেজ 72 বাপি বইতে আনছে না পাইছো না স্যার না স্যার হ্যাঁ বাড়ি করে নিও আমি পেজ নাম্বার তো তোমাদের সাথে মিলবে না আমার 13 এডিশন তো তোমরা অনেক এডিশন কিনছো তো পেজ নাম্বার মিলবে না 30 एग्जांपल হয়তো মিলবে 13 এডিশন তাদের 72 নাম্বার পেজ ঠিক আছে 15 এডিশন স্যার একটু বাই করে নিও তোমরা সবই যদি একদম ওই যে স্যার m = 90 ফুট এটা নাকি m = 90 ফুট পার কিপস এটা স্যার হ্যাঁ ওইটা সবই তুলে দিই ওইটা কোডো আর আমি তো পরবর্তীতে তোমাদের শিখিয়ে দিবই ঠিক আছে তখন পেয়ে যাও সমস্যা নেই আসলে শীটটা বানানো হয়েছে তোমার কয়েক এডিশনের বই থেকে তো ওই জন্য তোমরা যদি কেউ 7th এডিশন 10th এডিশনের বই থাকে তাহলে ওই প্রবলেমগুলো পাবা তো
তো এগুলো আপডেটেড ভার্সনে ওই ডব্লিউএসডি মেথডগুলো মোটামুটি কম করে দেয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি ইউএসডি মেথড, অর্থাৎ তোমার ইনইলাস্টিক অ্যানালাইসিস। তো তার মধ্যে আমরা এই তিনটা ফিগার আগেও দেখছিলাম। তো দেখো, একটা ফিগার হলো তোমার এখানে দেওয়া আছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ফিগার। ঠিক আছে, এখান থেকে এইটুকু হলো আমাদের কনক্রিটের স্ট্রেস, আর নিচে হলো স্টিলের স্ট্রেস। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের কম্প্রেশন জোন, আর এখান থেকে এই পর্যন্ত টেনশন জোন। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত আমরা ধরলাম এ প্রাইম সি। ঠিক আছে, আর এখন যদি এটা ট্রায়াঙ্গেল হতো তাহলে আমরা এটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স সহজেই বের করে ফেলতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু আমরা এটা একটা প্যারাবোলিক শেপ, তো এটার সেন্ট্রয়েড আমরা পাবো না। এই জন্য আমরা এখানে একটা ফ্র্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করে নেব। এই ফ্র্যাকশনের মান মোটামুটি কনস্ট্যান্ট, আর লোডের উপর ভিত্তি করে এগুলো আমরা পরবর্তীতে আসবো। তো আমরা ধরে নিলাম যে টপ থেকে এই পর্যন্ত হলো আমাদের এই সি কে যদি আমরা বিটা একটা ফ্র্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এই ডিসটেন্সের সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসটেন্সটা কত হলো? বিটা সি। ঠিক আছে, আর এটার এরিয়াও যেহেতু আমরা ক্যালকুলেশন করতে আমাদের অনেক সমস্যা হবে, তো এই জন্য এটাকে আমরা একটা ফ্র্যাকশন দ্বারা গুণ করে আমরা এরিয়াটা বের করে ফেলবো। সেটা কেমনে? আমাদের যদি এমনি এটা একটা তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ হতো, তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রশ্ন করে বের করে ফেলতাম, তাই না? আমরা এটাই তাই করবো। এই যে দৈর্ঘ্য বি, না ধরো তোমার এটাকে আমরা দৈর্ঘ্য ধরে, দৈর্ঘ্য বি, এটা হলো এ প্রাইম সি, আর ওই বরাবর আছে আমাদের কত? উইড বি, তাই না? তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল কত আসতেছে? এ প্রাইম সি যদি এটা রেক্ট্যাঙ্গুলার হতো, এ প্রাইম সি বিসি, যেহেতু রেক্ট্যাঙ্গুলার না, এই জন্য আমরা আলফা একটা ফ্যাক্টর নিয়ে এসে এটাকে আমরা ক্ষেত্রফলটা বানাই। ঠিক আছে, বুঝছো? এটা বুঝছো তো? হ্যাঁ। না স্যার, আবার একটু বুঝাইতেন স্যার, জায়গায় সমস্যা লাগতেছে স্যার। এখানে প্রথমে এটাকে আমরা ধরে নিলাম যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তাহলে এটার ক্ষেত্রফল কত হতো? সি ইনটু এফ প্রাইম সি, আর ওই বরাবর আছে আমাদের উইড বি, তাহলে কত হলো? সি ইনটু এফ প্রাইম সি ইনটু বি, তাহলে এফ প্রাইম সি বিসি, এটা পাইলাম হলো আমাদের টোটাল লোডের পরিমাণ। কিন্তু টোটাল লোড তো আসলে রেক্ট্যাঙ্গুলার না, এটা কেমন? প্যারাবোলিক না? এই জন্য এটাকে আমরা আলফা ফ্র্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করে আমরা টোটাল লোডটাকে নিয়ে আসলাম। এটা বুঝছো তো? বিসিটা কোথায়? জি স্যার। হ্যাঁ, বিসিটা কোথায়? বি হলো তোমার উইড, আমাদের ক্রস সেকশন আই, একটা হলো কি এই সাইডটা হলো বি, বিস না, সেই বি হলো এই বি। ঠিক আছে স্যার, এখানে ফিগারে তো দেখ ডি নোট করা ফিগারে, এখানে ক্রস সেকশনাল ফিগার দেয়া নাই তো। বুঝছি তো নাই, ক্রস সেকশনাল ফিগার দেয়া থাকলে তখন বুঝতে পারতা। তো ক্রস সেকশন কি বি আর এইচ না, ওই যে বি, ওই বি হলো এই বি। এবার ক্লিয়ার? বুঝছি স্যার। ইয়েস। আর এই টেনশন থেকে কম্প্রেশন জোনের যে ডিসটেন্স, অর্থাৎ লিভার আর্ম আর মোমেন্ট বের করার জন্য যে ডিসটেন্স আছে সেটা z ইকুয়াল টু টোটাল ডেপথ ছিল ডি থেকে বিসি বাদ দিতে হবে, তাই না? ডি মাইনাস বিসি হলো z। এই হলো আমাদের ইটুদের কার্যক্রম। এটা হলো আমাদের কি স্ট্রেইন ডায়াগ্রাম, তাই না? স্ট্রেইন ডায়াগ্রাম, এটা হলো তোমার স্টিলের স্ট্রেইন, এটা হলো কনক্রিটের স্ট্রেইন। ঠিক আছে, তো কনক্রিটের ক্ষেত্রে
কনক্রিট একটা কনক্রিট কতটুকু সর্বোচ্চ স্ট্রেইন হলে ফেল করবে সেটার ভ্যালু আমরা কিভাবে পাবো? তোমাদের বইয়ে দেখো ফিগার দেয়া আছে, ফিগারটা হলো গেল স্যার ফিগার 3.6 নাকি স্যার? ফিগার 3.6 টা দেখো 3.10, ফিগার 3.10 এটা বলে দেয়া আছে হলো আমাদের সর্বোচ্চ স্ট্রেইন, অর্থাৎ কনক্রিট ফেল করবে তার মান হলো 0.003। ঠিক আছে, যদি কনক্রিটের স্ট্রেইন 0.003 হয়ে যায় তাহলে সে তখন ফেল করবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কনক্রিটের সর্বোচ্চ স্ট্রেইন কত? 0.003। তাহলে ইউ এর ভ্যালু হবে হলো 0.003, ওইটা হইলেই ফেল করবে। ঠিক আছে, আর স্ট্রেসের ক্ষেত্রে অনেক ভেরিয়েশন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, সাউন্ড আসে কার বুঝতেছি না তো, এই সাউন্ড আসছে কার? তুমি তো আমি তো এখানে দেখতে পারি না, আমার এখানে স্ক্রিন শেয়ার করা। এই যার সাউন্ড আসে সে একটু মিউট করবা, যখন কথা বলা দরকার তখন ইয়ে করবা, আনমিউট করবা, সাউন্ড আসলে একটু ডিস্টার্ব হয়। এবার দেখো আমরা এটাকে যদি ইকুইভ্যালেন্ট করি, যেটা যে আমাদের প্যারাবোলিক আছে সেটাকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট করি তাহলে আমাদের ডায়াগ্রামটা মোটামুটি এরকম আসবে। ঠিক আছে, এটা যে পর্যন্ত আছে তার একটু উপরে উঠবে, কারণ কি যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে এটা একটু কমে যাবে। ঠিক আছে, এরকম হয়ে এটা রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত তো আর তখন এ প্রাইম সি এর সমান থাকবে না, কি হবে? একটু কমে যাবে। কত কমবে? এই ফ্র্যাকশন দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে যতটুকু কমে ততটুকু কমবে। এটা এসিআই কোড বলে দিয়েছে যে এটা ভ্যালু কত হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে ভ্যালুগুলো দেখব। আর এইখান থেকে এই পর্যন্ত যে একটা স্ট্রেস ব্লক তৈরি হয়েছে এটাকে বলা হয়, এটার নাম কি? ডেপথ অফ স্ট্রেস ব্লক, এটাকে বলা হয় স্ট্রেস ব্লক। আর এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হলো ডেপথ অফ স্ট্রেস ব্লক। এটাকে ডিনোট করা হয় ছোট এ দ্বারা, এই যে ছোট এ হলো এখান থেকে এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এর সেন্টার কোথায় হবে? যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক তো অবশ্যই কি হবে? মিডিলে হবে, মাঝখানে হবে, তাই না? তাহলে টপ থেকে a/2 ডিসটেন্স দূর হচ্ছে। ঠিক আছে, আর এখানে যেহেতু আমাদের এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিসটেন্স হলো c, এই যে এখান থেকে এই পর্যন্ত c, যেহেতু রেক্ট্যাঙ্গুলার ব্লক হওয়ার কারণে একটু কমে গেছে, তাহলে c ইকুয়াল টু কত হবে? c1 ইকুয়াল টু a/β1 বা a ইকুয়াল টু β1c। এই β1 এটাও একটা ফ্র্যাকশন, এটাও এসিআই কোড রিকমেন্ডেড, এটার ভ্যালু আমরা দেখব। ঠিক আছে, এই হলো এই ফিগারের কথাবার্তা। এখন আমরা এই ফিগার থেকে আমাদের যে ফর্মুলা ডিরাইভ করতে হবে সেই ফর্মুলাগুলোতে চলে যাব। ঠিক আছে, তো এখন আসি যে এখানে দেখো কিছু কথা লেখা আছে, ইফ ফেইলিউর অকার বাই ইল্ডিং অফ স্টিল লিমিট FY, অর্থাৎ তোমার স্টিলের ইল্ডিং হবে যখন FY পর্যন্ত আমাদের স্ট্রেসটা চলে যাবে। ঠিক আছে, সেই সময় তোমার স্টিল ফেল করবে, অর্থাৎ FY এর মান যত হবে ততই স্ট্রেস তৈরি হলে তখনই স্টিলটা ফেল করবে। আর ফর কনক্রিট কম্প্রেশন ফেলিউর ইউ ইকুয়াল টু 0.003, অর্থাৎ আমাদের কনক্রিটের স্ট্রেইন যদি 0.003 তে চলে যায় তখন সেই কনক্রিট ফেল করবে। ঠিক আছে,
তাহলে এখন আসি টোটাল কম্প্রেশন ফোর্স কত, এই যে ফিগার 1 এটাতে আসো, টোটাল কম্প্রেশন ফোর্স আমরা বের করে নিয়েছি C = আলফা F প্রাইম C BC, আর টোটাল টেনশন ফোর্স P = S তোমার FS, ঠিক আছে? সরি, এখানে FS না, এখানে আলটিমেট ডিজাইন মেথড দিয়ে FY হবে, ঠিক আছে? এখানে FY, FS না, FS ছিল হলো তোমার ইয়েতে ডাব্লিউ দিন আসলে, তাহলে এটা কত হবে FY, ঠিক আছে? ওকে, এবার দেখো তাহলে আমাদের টোটাল টেনশন ফোর্স হলো T = ASFY। এখন আসি আমাদের বিটা 1 এর ভ্যালুটা কত হবে। বিটা 1 = 0.85 for FC prime less than or equal 400, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ে দেখো 74 নাম্বার পেজে তোমার আলফা এবং বিটার ভ্যালুটা বলে দেওয়া আছে, ঠিক আছে? এবং ফিগার 3.7 এখানে তোমার কনক্রিটের স্ট্রেংথের উপর ভিত্তি করে আলফা এবং বিটার একটা ভ্যালুর একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো, ঠিক আছে? তো এই গ্রাফগুলো একটু দেখো, ঠিক আছে? দেখো ফিগার 3.7, ফিগার 3.7, হ্যাঁ, এখানে দেখো আলফা এবং বিটার ভ্যালু কত হবে, কত স্ট্রেংথের কনক্রিটের জন্য কত ভ্যালু হবে সেটা বলে দেওয়া আছে। তো আমাদের সবগুলো লাগবে না, তোমরা এই যে এইটা একটু মনে রেখে তাহলে হবে। দেখো বিটা 1 = 0.85 ফর A prime C তোমার 0 থেকে 4000 পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 4000 psi সমান অথবা কম হলে 0.85, আর এর ভ্যালু যত বাড়বে আমাদের বিটা 1 এর মান তত কমবে। এই যেখানে লেখা আছে ডিক্রিজেস বাই 0.05 পার 1000 psi, প্রতি 1000 psi করে যদি তোমার স্ট্রেস বাড়ে তাহলে বিটা 1 এর মান 0.05 করে কমবে, ঠিক আছে? তাহলে যদি 5000 psi হয় তাহলে কত হবে? 0.80, তাই না? বুঝছো তো? ধরো A prime C = 5000 psi, তাহলে আমাদের বিটা 1 এর মান কত হবে? 0.80, 0.05 করে কমবে। আবার 6000 হলে 0.75, ঠিক আছে? এরকম তোমার 8000 psi হলে বিটা 1 = 0.65, ঠিক আছে? এই 4000 থেকে 8000 পর্যন্ত এই ভ্যালুর মধ্যে যদি থাকে তাহলে এটা তোমার ইউনিফর্মলি ডিক্রিজ করবে, অর্থাৎ প্রতি 1000 এর জন্য 0.05 করে, আর এর মাঝখানের ভ্যালু আসে সেখান থেকে তোমরা ইন্টারপোলেশন করে ভ্যালুগুলো বের করে নিবা, ঠিক আছে? তো এবার আসি ইকুইলিব্রিয়াম ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, কম্প্রেশন ইজ ইকুয়াল টু টেনশন। তাহলে কম্প্রেশন ফোর্স হলো এটা, টেনশন ফোর্স এটা, এখান থেকে আমরা তোমার সি এর মানটা বের করতে পারি। C = S/Fy আলফা F টাইমস C B, আলফা F টাইমস B। এখান থেকে A = আমরা আবার জানি রো BD, যেটা আমরা আগেই জানি। A = রো BD, রো হলো আমাদের রিইনফোর্সমেন্ট রেশিও। তাহলে এই মানটা বসায় দিলে আমরা C = এইরকম একটা ভ্যালু পাবো। C = রো FYD ডিভাইডেড আলফা F প্রাইম C, ঠিক আছে? এবার আসি তোমার মোমেন্ট অ্যাবাউট C, ঠিক আছে? তোমার কম্প্রেশন ফোর্সের সাপেক্ষে আমাদের টেনসাইল ফোর্সের মোমেন্ট কত হবে? M =
টি জেড, এই যে এই সি বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এই ফোর্সের সাপেক্ষে আমরা মোমেন্ট যদি নেই তাহলে m ইকুয়াল টু টি ইনটু জেড, তাই না? এই যে টি ইনটু জেড আমরা এটাই লিখছি যে m ইকুয়াল টু টি ইনটু জেড, তাহলে t ইকুয়াল টু fs fy আর z ইকুয়াল টু ওই যে d মাইনাস bc, এগুলো আমরা আগে ফিগার থেকে দেখছিলাম। আবার তোমার টেনশন ফোর্সের রেসপেক্টে কম্প্রেশন ফোর্সের যে মোমেন্ট সেটা হলো c ইনটু z, তাহলে c এর মান আমরা আগে বের করে নিয়েছি আলফা প্রাইম c dc আর z ইকুয়াল টু d মাইনাস bc। তো এখন এখান থেকে আমরা mn ইকুয়াল টু নমিনাল মোমেন্ট আমরা কিভাবে পাবো, ইকুয়াল টু sfy ইনটু d মাইনাস bc, তাহলে s ইকুয়াল টু আমরা জানি robd সমানটা বসায় দিলা fy, তারপরে হলো d এর মান তো আমাদের ইফেক্টিভ ডেপথ d, আর c এর মান দেখো আমরা এখানে বের করে নিয়েছি আগেই rho fy d বাই আলফা প্রাইম c, তাহলে এই মানটা এই যে c এর জায়গায় বসায় দাও, তাহলে বিটা ইনটু rho fy d বাই আলফা প্রাইম c। তাহলে এখান থেকে যদি তুমি এই যে d এখানেও আছে এখানেও আছে, d টা বের করে নাও, তাহলে আমরা কি পাবো mn ইকুয়াল টু rho fy b স্কয়ার টু 1 মাইনাস, এখানে বিটার মান বসায় দাও 0.85 আর আলফার মান বসাও হলো তোমার আলফার ভ্যালু কত জানো, আলফার ভ্যালুটা বিটার ভ্যালু রেসপেক্টে আমাদের আসছে হলো 0.72, ঠিক আছে? তো 0.72 আর বিটার মান হলো 0. তোমার কত বললাম নাকি? সরি, ওই যে ফিগার 3.7 ফিগার থেকে আলফা এবং বিটার ভ্যালুটা নিয়ে, ঠিক আছে, এখানে তুমি বসায় দিবা, বসায় দিলে আমরা এই যে 0.59টা পাবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করব। তো এই ফর্মুলাটা সবাই লিখে নাও, মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা অনেক জায়গাতে লাগবে এবং এটা একদম চিরকালের জন্য মুখস্থ করে ফেলো, শুধু এই সেমিস্টারের জন্য না, যতদিন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বেঁচে থাকবা ততদিন এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? লিখে রাখো mn equal to rho fy bd square into 1 minus 0.59 rho fy divided f prime c, একদম মুখস্থ, এর কোনো বোঝাবুঝির কিছু নাই, ঠিক আছে? স্যার তাহলে আমরা বলবেন, বোঝা যাইতেছে না। হ্যাঁ, ফর্মুলাটা বোঝা যাইতেছে না, একবার যদি বলতেন। হ্যাঁ বললাম তো, mn equal to rho fy bd square bracket 1 minus 0.59 rho fy divided f prime c। এটা বইতে আছে, বইতে 75 পেজ নাম্বার 75। এখানে ডিটেইলস, শোনো, বইয়ের ডিটেইলস একদম বলে দেওয়া আছে, আমি জাস্ট শীট দেখে করাচ্ছি। আমাদের বইয়ে একদম ডেরিভেশনটা আরো ভালো করে, আরো এলাবোরেটলি করে দেওয়া আছে, তোমরা একটু বই খুলে দেখো, ঠিক আছে? বলো, বুঝে নাই কি বললে?
সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা ওই যে লাস্ট ফিগার থেকে দেখছিলাম ডেপথ অফ স্ট্রেস ব্লক a equal to beta 1c। শোনো, এই বিটা 1 আর এই বিটা কিন্তু এক জিনিস না, দুইটা দুই জিনিস, ঠিক আছে? এটা হলো বিটা আর এটা হলো বিটা 1, এর প্যাচ লাগায় না, ঠিক আছে? দুটোর ভ্যালু আলাদা। তো c equal to আমরা এটা পাইছিলাম আর প্রথম ফিগার থেকে আলফা a প্রাইম c b c, দেখো এই যে ফিগার a, এই ফিগার থেকে c equal to হচ্ছে আলফা a প্রাইম c b c, আর এই ফিগার থেকে লাস্ট ফিগার থেকে c equal to আমরা কি পাইছি, যে গামা a প্রাইম c into b into a, এখান থেকে পর্যন্ত ডেপথ কত, a, ঠিক আছে? তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে গামা a প্রাইম c a b, ঠিক আছে? তাহলে এই দুটো তো আমাদের ইকুইভ্যালেন্ট, আমরা ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি। স্যার এখানে a/2 না স্যার, a/2 তো অর্ধেক সেন্ট্রয়েডাল ডিসটেন্স, টোটালটা কত, এখান থেকে এই পর্যন্ত a, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেলাম। হ্যাঁ, এটা তাহলে এখান থেকে আমাদের গামা এর ভ্যালুটা কত আসছে, এই যোগ বিয়োগ ভাগ ভাগ করে আলফা ইনটু c বাই a। এগেইন a equal to b1c, আমরা এই যে এখান থেকে পাইছি আর কি বিটা 1c, তাহলে সেখান থেকে তুমি a এর ভ্যালুটা যদি এই b1c বসায় দাও, তাহলে গামা ইকুয়াল টু আমরা আলফা বাই বিটা 1 পাবো, এটা একটা ফর্মুলা। আবার আমরা জানি a/2 ইকুয়াল টু bc, সেন্ট্রয়েড। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এখান থেকে এই পর্যন্ত সেম ডিসটেন্স, এটা সেন্ট্রয়েডের একটা সেন্টার এক জায়গাতেই হবে, তাই না? যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি, তাহলে বিটা 1c ইকুয়াল টু আমাদের কি হবে, বিটা c ইকুয়াল টু a/2। হ্যাঁ, যে ঠিক আছে, থেকে a/2 ইকুয়াল টু বিটা c, এখান থেকে ইকুয়াল টু bc। তাহলে এখান থেকে আমরা দেখো বিটা 1c ইকুয়াল টু, এখান থেকে পাইলাম হলো বিটা 1 ইকুয়াল টু 2 বিটা। তাহলে বিটা এবং বিটা 1 এর মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। আসলে বিটা 1 ইকুয়াল টু কত হবে, 2 বিটা, ঠিক আছে? বিটা যেটা হবে বিটা 1 টা তার দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে আমরা তো জেনে গেলাম যে আমাদের BC equal to a/2, তাহলে আমাদের এখান থেকে mn equal to asfy d minus bc আমাদের ছিল না আগের ইকুয়েশনে, এই যে এখানে হয়ে গেল এই যে asfy into d minus bc, তাহলে bc এর মান কত, bc equal to a/2, এই মানটা এখানে বসায় দাও, তাহলে আমরা ফাইনালি এই রিলেশনটা পাইলাম, mn equal to nominal moment equal to asfy into d minus a/2। এটাও মুখস্থ করো একদম, আগেরটা যেরকম মুখস্থ করছিলা এইটাও একদম মুখস্থ লিখে রাখো। দেখছো m equal to a y d minus a/2, এটাও মাথার মধ্যে নিয়ে নাও একদম চিরকালের জন্য। তো এখানে ACI রিকমেন্ডেড আমাদের গামা এর ভ্যালু হলো 0.85, ঠিক আছে? যদি গামা কনস্ট্যান্ট ধরছিলাম, এটার মান হলো 0.85, তাহলে c equal to 0.85 a prime c a b। আবার p equal to asfy, আমরা জানি যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কম্প্রেশন ইকুয়াল টু টেনশন, তাহলে এটা ইকুয়াল টু এটা 0.85 a prime c a b equal to asfy। সেখান থেকে ছোট a সমান সমান ডেপথ অফ স্ট্রেস ব্লক ইকুয়াল টু asfy ডিভাইডেড 0.85 a prime c b। এটাও একদম ওই দুইটার মতোই মাথার মধ্যে নিয়ে নাও। ডেপথ অফ স্ট্রেস ব্লক ছোট a ইকুয়াল টু asfy ডিভাইডেড 0.85 a prime c b। মনে থাকবে?
ডেপথ অফ কি বলছেন স্যার? ডেপথ অফ স্ট্রেস ব্লক। আর এম এন হলো নমিনাল মোমেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা শব্দ আসবে, একটা হলো নমিনাল, একটা আলটিমেট, ঠিক আছে? আমরা এম এন দ্বারা কি বোঝাবো? নমিনাল মোমেন্ট, ঠিক আছে? তাহলে তোমাদের এই গেল হলো এই কটা আমাদের জিনিস লাগবে। তো এখান থেকে আরো কিছু ফর্মুলা আমাদের দরকার, এই ফর্মুলা গুলো একটু লিখে নাও। দেখুন যে ব্যালেন্স স্টিল রেশিও, ব্যালেন্স স্টিল রেশিও বলতে তোমার বোঝায়, ধরো আমাদের মানে স্টিল এবং কনক্রিট যখন তোমার একই সময় ইল্ড করবে, ঠিক আছে? অর্থাৎ তোমার স্টিলের যে স্ট্রেন এবং কনক্রিটের স্ট্রেন সেম হবে, সেই ক্ষেত্রে যে স্টিলটা ব্যবহার করা হয় ওটাকে বলা হয় ব্যালেন্স স্টিল রেশিও। তো ব্যালেন্স স্টিল রেশিওতে আমরা কখনোই যাব না, কারণ ব্যালেন্স স্টিল রেশিওতে যদি ডিজাইন করো তাহলে কনক্রিট স্টিলের চেয়ে আগেই ফেল করবে, তাই না? কারণ তোমার কনক্রিটের সর্বোচ্চ স্ট্রেন কত? 0.003, আর স্টিলের স্ট্রেন কত? অনেক হতে পারে, তোমার ধরো 0.005, তারও বেশি হতে পারে। তো ইল্ড হতে 0.004টাকে আমরা ম্যাক্সিমাম ধরি। তো 0.004 যদি হয় কনক্রিটের স্ট্রেন, তখন কি সেই কনক্রিট টিকবে? টিকবে না তো, কারণ তোমার কনক্রিটের স্ট্রেন 0.003 তে গেলেই সে কি হবে? মোটামুটি আগে ফেল করবে, ঠিক আছে? এই জন্য আমরা স্টিল রেশিও চেক দিয়ে আমাদের প্রবলেম গুলো করবো। তো এইটা খালি মনে রাখবে, এটা হলো ব্যালেন্স স্টিল রেশিও ফর্মুলা, যে rho b equal to 0.85 beta 1 times c by fy, u by u plus uy, ঠিক আছে? এই ফর্মুলাটা মুখস্থ করবা। লিখে নিচ্ছ তো সবাই ব্যালেন্স স্টিল রেশিও? তোর এতগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ, এতগুলো মুখস্থ করতে হবে স্যার? এটাও কি মানে আরো মুখস্থ করতে হবে? আজীবনের জন্য? শুরু না, এটা একদম আজীবনের জন্য অত লাগবে না, তবে এটা তোমাদের মনে থাকবে, এটা ভুলবা না, ঠিক আছে? এটা সহজে ভুলবা না। জি স্যার। যেটা একদম আজীবনের জন্য মুখস্থ করতে হবে সেটা আমি বলে দিই। স্যার উপরেরটা কি স্যার? উপরেরটা স্যার ওই যে ই এরটা স্যার কোনটা? লেখা বুঝে গেছে। হ্যাঁ, ইউ বাই ইউ প্লাস ইউআই, মানে এপসাইলন। এটা আমি ই না, এপসাইলন স্ট্রেইন এর যে তোমার বুঝছি স্যার। হ্যাঁ স্যার স্ক্রিনে ওই উপরে প্লাসের মধ্যে দিলে স্যার স্ক্রিনটা আরো বড় হবে স্যার। ওই যে উপরে প্লাসটা স্যার, ফিট টু পেজের, ফিট টু পেজে ক্লিক করলে ওই যে উপরে স্যার ফিট টু পেজ লেখা আপনার স্ক্রিনের উপরে একদম উপরে স্যার। স্যার ওই যে পেজ আপনার স্ক্রিনে স্যার উপরে দিকে ওই যে না স্যার, স্যার পেজ ভিউর বাম পাশে স্যার। ওই স্যার যে আরেকটু বাম দিকে। এই আরেকটু স্যার এই যে পেজ বামে ভিউর বাম পাশে স্যার। ব্যালেন্সড স্টিল রেশিওর উপরে স্যার ফিট টু পেজ। জি স্যার, জি স্যার, এটাই স্যার। হ্যাঁ স্যার এখানে লেখা স্যার কিছু বুঝে প্লাস গেছে। দিলে আরো জুম হবে স্যার, প্লাস দিলে ওই পাশে যে প্লাসটা স্যার। এই পাশে কোন ক্লাস নাই তো স্যার যেরকম বাম দিকে আছে স্যার। স্যার যেরকম ছিল। হ্যাঁ এই তো স্যার, জি স্যার জি স্যার। জি স্যার, জি স্যার, স্যার এবার ঠিক আছে। দেখা যাচ্ছে এখন? এবার একদম ঠিক আছে স্যার। এটা বলবে তো, আরে আমি জুম টু তো ভালো ইউজ করি নাই, এই প্রথম মনে করো তোমাদের জি স্যার। স্যার আজকে মাথা ঢুকতেছে না স্যার। জি স্যার আজকে আর মাথায় ঢুকতেছে না এত কিছু।
ঢুকবে দাঁড়াও আরো কিছুক্ষণ যাই এখন স্যার 9:15 থেকে স্যার 8:15 থেকে স্যার 9:28 হয়। ওকে এই কয়েকটা ফর্মুলা তারপরে কালকে যাতে আমরা প্রবলেম করতে পারি বুঝছো এজন্য আজকে ফর্মুলাগুলো মুখস্থ করে তাহলে তোমাদের সুবিধা হবে কেমনে তাহলে দেখো এটা ব্যালেন্স রেশিওর এই ফর্মুলাটা মুখস্থ করে নাও এরপরে আসছি আমরা আপার লিমিট অফ ওডোম্যাক্স 170 এগুলো একটা দরকার নাই ঠিক আছে লড লিমিট এগুলো পরে বলে দেব এগুলো দরকার নাই এবার আসি আমরা according to ACI code minimum depth of beam L by 16 এটা একটু মনে রাখবা আর কি যে মিনিমাম ডেপথ অফ বিম হবে হলো L by 16 অর্থাৎ আমাদের যে স্প্যান দৈর্ঘ্য সেটার কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি যেটা পাবো সেটা হলো আমাদের মানে মিনিমাম ডেপথ ঠিক আছে এবার আসি আরো কিছু ফর্মুলা আছে সেগুলো তোমাদের আমি বলে দেই তোমরা বই থেকে একটু পড়ে লেখা হয় না আমি পড়ে যাবো তোরা যা একটু দেখো বই বের করো স্যার বই তো মিলে না স্যার পেজ বই পেজ মিলে না স্যার বলো কি সমস্যা মিলাইনি বসে আমাদের কাছে স্যার 15 দেখো টেবিল 3.1 Yes sir, table sir. 3.1 quantity is full of 3.1 এখানে 3.1 আলফা বিটা বিটা 1 গামা এই মানগুলো দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ স্যার বিটা 1 বিটা আলফা টেবিল 3.1 এগুলোর মানগুলো পাবো তারপরে টেবিল 3.1 তোমরা এরপরে তোমরা আরেকটা ফর্মুলা মুখস্থ করবা সেটা হলো দেখো তোমার পেজ নাম্বার 81 পেজ নাম্বার 81 এখান থেকে 3.29 ইকুয়েশন 3.29 3.30 এর a তারপর 3.30 b ঠিক আছে তারপর 3.31 তারপর 3.32 এই কয়েকটা ফর্মুলা মুখস্থ করবা এগুলো লাগবে Okay sir. ঠিক আছে 3.29 থেকে তোমার 3.32 এর মধ্যে যে কয়টা ফর্মুলা আছে এগুলো সবগুলো মুখস্থ করবে এগুলো লাগবে ভ্যালু লাগবে এজন্য আমি মুখস্থ করাইতেছি তারপরে দেখো ফিগার 3.9 আমি দেখি কালকে ফিগার গুলো একটু আলোচনা করব ফিগার 3.9 ঠিক আছে জি স্যার এই ফিগারটা একটু দেখবা এখানে স্যার কিছু বোঝা যায় না স্যার কিছু বুঝি নাই এই মোটামুটি এই কয়টা ফর্মুলা আমাদের লাস্টে আংশিক নেটে ডিস্টার্ব করতে স্যার 3.9 এর পরে তাহলে আমরা সামনে আগাতে পারবো স্যার ব্যাটারি কম বলতেছে 3.29 থেকে 3.32 এই কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে হবে স্যার ফিগার 3.9 এর পর আর কিছু নাই স্যার ফিগার 3.9 এর পরে 3.32 স্যার 3.9 এর পরে কিছু শোনা যায় না স্যার কি বলছেন 3.32 আর ফিগার 3.9 জি স্যার জি স্যার বুঝছি স্যার ওকে পর্যন্ত থাকা আজকে যেহেতু নেট
নেট ডিস্টার্ব করতেছে স্যার আপনার অনেক ক্লাসে কয়েকটা প্রবলেম ঠিক না স্যার, অনেক বেশি লেগ দিতেছে। এসিয়া সার্ভারে GC1 সিঙ্গাপুর 1। ও মা শেষ। তানিম তুমি চলে আসছো। আপেল ঘুমে ধরছেন? আজকে কয়জন উপস্থিত আছে দেখি। স্যার অনেকজন ছিল স্যার। অনেকজন ছিল স্যার, অনেকের মোবাইলে স্যার চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে। অনেকের কারেন্ট গেছে স্যার, এই জন্য। দেখি 35 জন ছিল স্যার। 35 জন ছিল স্যার। আর অনেকের এমবি শেষ হয়ে গেছে স্যার, গ্রামীণে অনেক এমবির খরচ। সবগুলো স্ক্রিনে কেমন নিয়ে আসবো? 505 এ স্যার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে স্যার। স্ক্রিন শেয়ার অন করতে হবে। স্যার স্ক্রিন অন করা। Next part. শেষ। দেখি এই সবাই স্ক্রিনে আসে কেমনে? স্যার ভিডিও অন করেন স্যার। আর আপনার ভিডিও অন করেন। ভিডিও অন করতে হবে? জি স্যার, আপনি দেখতে হবে না স্যার। আপনারাও দেখি স্যার, অনেকদিন দেখলাম। বেশি আসা যায় না স্যার, জন্য ডান বামে আসবে। ডান বামে থাকবে স্যার। ভিডিও অন করলে হবে? জি স্যার। ওই তোমাদের দেখি না স্যার, আপনাদের দেখা যায় না। এই 24 জন থেকে 26 জন হয়ে গেল কেমনে? অনেকে নেট, আপনাকে দেখার জন্য সবাই চলে আসছে স্যার, তাড়াতাড়ি করে। অনেকে মানে এই তো স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার মোট 35 জন ছিল ক্লাস में। স্যার দেখা, স্যার আপনাকে দেখা যাচ্ছে স্যার। আমাকে দেখা যায় না? না স্যার। যাচ্ছে স্যার আপনাকে। ঝাপসা স্যার যাচ্ছে। আশেপাশে মনে হচ্ছে স্যার কথা বলেন স্যার, দেখা যাবে। তার মোবাইলে তো স্যার যে কথা বলবে তারটা সামনে আসবে। এই যে আমি, হ্যাঁ স্যার এই যে জি স্যার সবাই স্ক্রিনে আসে তো সবাই শেয়ার দেখি। দেখা যাচ্ছে না, একজন দেখি। কাকিরা কই? স্যার অনেকের স্যার ভিডিও অন করানো। ভিডিও অন করো। ল্যাপটপে দেখতেছেন স্যার? আচ্ছা থাক, আসতে হবে না, দাঁড়াও আমি একটু এই যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। না স্যার, না স্যার, না স্যার, না স্যার, না স্যার, স্যার এটা স্যার প্লিজ না স্যার। স্যার অনেকে স্যার মানে বিভিন্ন কারণে ক্লাস করছে বাট জি স্যার। স্যার ক্লাস করছে 35 জনের মতো স্যার। কিভাবে ঢুকবে স্যার? তো স্যার এখানে আছে 25 স্টুডেন্ট আছে যাদের স্যার নেট নাই স্যার, তারা স্যার আমাদের স্ক্রিন রেকর্ড হয় পরে স্যার ওইটা আবার নেট থেকে দেখে। রেকর্ডটা দেখেন ক্লাস করতে পারেন। স্যার অনেকে স্যার অজপাড়া গ্রামে থাকে তো স্যার, তাদের এখানে স্যার নেট থাকে না স্যার, ঢুকতেও পারে না স্যার। তোমরা ক্লাস করতেছো, তাহলে তো ওদের উপর অন্যায় করতেছো। তাহলে অফ করে দিই স্যার, ভালো হবে স্যার। বলো ক্যাম্পাস খোলা করবো স্যার। স্যার ক্যাম্পাস খোলা ক্লাস করি স্যার। স্যার গ্রামের দিকে আসলে নেটে অনেক প্রবলেম করে, নেটওয়ার্ক একবারে পাওয়া যায় না স্যার। আমার 25 মিনিট লাগছে ক্লাসে ঢুকতে। সমস্যা নাই, টেনশন নাই। হ্যাঁ তোমার সার্ভার থেকে নেটের
সার্ভার 25 মিটার। আমি তো গ্রামে থাকি, আমি যদি দিতে পারবো না কেন? আমি তো গ্রামে, একদম গ্রামে, একদম মানে গ্রাম বলতে মানে স্যার আমার বাসায় স্যার দিল্লি। হ্যাঁ, আপনার বাসা গ্রামে, তার জন্য আপনার কথা শুনতে আমাদের ওকে, অনেক ঠিক আছে। সমস্যা হয়। সবাই একটু ভালো করে বই দেখে পড়াশোনা করো, ঠিক আছে? জি স্যার। জি জি স্যার স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার। স্যার, অবশ্যই আপনাদের স্যার। নাম নেওয়ার জন্য ধন্যবাদ। সবাই- পড়া স্যার। যাবে। এই যে তোমাদের সামনে যে আসতে পারছে এই তো অনেক বেশি। জি স্যার জি স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার, জি এই জন্য স্যার। ধন্যবাদ স্যার আপনার। স্যার, জি স্যার, একদম কথা শোনা আমরা- যায় না। ঠিক আছে, থাকো। শোনা যায় না স্যার? শোনা যাচ্ছে তো? জি স্যার স্যার, এখন শোনা যায় না স্যার। কমেডি